নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বাংলায় একটা প্রবাদ আছে না, গরিবের কথা বাসি হলে ফলে। আমরা অনেক দিন ধরে বলেছি যে অন্তর্বর্তী সরকার ইউনূসের সেই সরকারে জঙ্গিরা আছে। একজন জঙ্গি হচ্ছে ইউনূসের ভাষায় অভ্যুত্থানের মাস্টারমাইন্ড মাহফুজ ও হিজবুত তাহরিরের সদস্য, সক্রিয় সদস্য। আর বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব নাসিমুল গানি। এই নাসিমুল গানি ক্যারিয়ার ব্যুরোক্র্যাট। এই শতাব্দীর গোড়ায় বাংলাদেশে হিজবুত তাহরিরের পত্তন তিনি করেছিলেন। এবং এই যে কোটা বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছিলেন, সেই ছাত্র আন্দোলনের অনেকেই জঙ্গি সংস্রব আছে। আপনারা শুনে হয়তো বলতে পারেন যে ভারতীয় মিডিয়ার অপপ্রচার, এরা কেউ জঙ্গি টঙ্গি কিছু নয়। আওয়ামী লীগ ভারতের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল, তাই আওয়ামী লীগের সরকারের পতন ভারত সরকার, ভারতের গণমাধ্যম মেনে নিতে পারছে না, তাই তারা পরিকল্পিত অপপ্রচার করছে। হোল্ড ইওর ব্রেথ। এই কথাটা আমি আগেও বলেছিলাম, আবার বলছি, ভবিষ্যতে বলবো। ইউনূসের সরকার, এই সরকারের অংশ জঙ্গিরা, এবং এই সরকারকে যারা সমর্থন করছে তাদের অনেকেই কট্টর ইসলামী ভাবধারায় দীক্ষিত। বিএনপির খুব সিনিয়র নেতা, আমি তার নামটা আপনাদের বলছি, অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন, বিএনপির প্রথম সারির নেতৃত্ব। তিনি বাংলাদেশের এক সাংবাদিক মাসুদ কামালের সঙ্গে আলাপচারিতায় বিস্ফোরক কথা বলেছেন, এবং খুব জোরের সঙ্গে বলেছেন যে এই যে মাহফুজ, এই মাহফুজ হচ্ছে ইসলামিক স্টেটের মতাদর্শের অনুগামী। এরা তালিবান বা আইসিস যাই বলুন না কেন, এদের ইতিহাস, ভূগোল, পারিবারিক ঐতিহ্য, অগ্র পশ্চাৎ কিচ্ছু নেই। এরা একটা অপশক্তির ফসল, কালো শক্তি, অপশক্তি। বাংলাদেশের বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনাকে এরা মুছে ফেলতে চাইছে। অর্থাৎ অ্যাডভোকেট ফজলুর রহমান দর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন, কোনো রাগঢাক করে নয়, যে মাহফুজ সহ এইসব ছাত্ররা অনেকেই একটা কালো শক্তি বা অপশক্তির ফসল। তিনি এই কালো শক্তি বা অপশক্তি বলতে কাদের বুঝিয়েছেন সেটা স্পষ্ট না করলেও আমরা অনুমান করতে পারি ইঙ্গিতটা কাদের প্রতি তিনি করেছেন। এবং পরিষ্কার বলেছেন এই মাহফুজ হচ্ছে আইসিসের মতাদর্শের অনুসারী। এবং তিনি ভদ্রলোককে, আমার তো মনে হয় ভদ্রলোক 75-এর উপর তার বয়স, তিনি মুক্তিযোদ্ধা, বিএনপি করেন, বিএনপির প্রথম সারির নেতা। দেরাদুনে ভারতীয় সেনাবাহিনীর কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন 71 সালে। মুক্তিযোদ্ধাদের অনেক রকম সম্মান দেওয়া হয়েছে, তো বীর বিক্রম টিক্রম ইত্যাদি। উনি হয়তো ওরকম কোনো ক্যাটেগরিতে, কিন্তু তিনি আওয়ামী লীগ করেন না। কিন্তু তিনি প্রথম থেকেই খালেদা জিয়ার বা জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির প্রথম সারির নেতা এবং সুপ্রিম কোর্টের একজন নামজাদা আইনজীবী। তিনি যখন বলেন যে মাস্টার মাইন্ড মাহফুজ একজন ইসলামিক স্টেটের জঙ্গি, তখন যারা আমাদের বলেন যে ভারতীয় মিডিয়ার অপপ্রচার, ভারত মেনে নিতে পারছে না শেখ হাসিনার অপসারণ, তাদের দুগালে বিরাশি শিক্ষার চর। এবং ভদ্রলোক খুব দর্থহীন ভাষায় বলেছেন এই অপশক্তি বাংলাদেশকে শেষ করতে চাইছে। তিনি বলেছেন যে তারা মুক্তিযোদ্ধারা এবার পথে নামবেন, মুক্তিযোদ্ধারা সংঘবদ্ধ হচ্ছেন। এই বিষয়টা কিভাবে সামনে এলো? মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, খুব সিনিয়র লিডার এবং অত্যন্ত সজ্জন মানুষ বলে বাংলাদেশের মানুষ তাকে মনে করেন।
কার্যত অজাত শত্রু মানুষ। এমনকি আওয়ামী লীগের শীর্ষ নেতারাও কখনো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কে কটু কথা বলেননি। এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে অন্তর্বর্তী সরকারের মধ্যে থেকে কয়েকজন উপদেষ্টা আলাদা দল গঠন করার চেষ্টা করছে, যেটাকে আমরা বলি কিংস পার্টি, অর্থাৎ সরকারকে সুবিধা দেওয়ার জন্যই সরকারের মধ্য থেকে কোনো রাজনৈতিক দল। তাহলে উপদেষ্টারা যদি রাজনৈতিক দল তৈরি করেন তাহলে তারা উপদেষ্টার পদ ছেড়ে বেরিয়ে আসুন, রাজনৈতিক দল করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু সরকারের অংশ হয়ে রাজনৈতিক দল তৈরি করে তারপর নির্বাচনে অংশ নিলে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন উঠবে। এই কথাটাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। তারপরে তাকে যেভাবে আক্রমণ করছে এই বৈষম্য বিরোধী ছাত্ররা, উপদেষ্টারা, নাহিদ ইসলাম বলুন, মাহফুজ বলুন, সার্জিস বলুন, আসিফ, সাজিব ওয়াজেদ, যেসব আছে যারা, হ্যাঁ, ভূঁইয়া, সবাই মিলে এই প্রবীণ আইনজীবী বলছেন যেটা আনএক্সপেক্টেড। এই ছেলেগুলো, তিনি বলছেন যে তাদের নাতির বয়সী, তারা যদি রাজনৈতিক দল করে শুভেচ্ছা, কোনো অসুবিধা নেই। কিন্তু তারা পরিকল্পিতভাবে ইসলামের নামে অপপ্রচার করে মুক্তিযুদ্ধের চেতনাকে বাংলাদেশ থেকে মুছে দিতে চাইছে, এবং তারা যেটা বাংলাদেশে চালু করতে চায় সেটা আর কিছুই নয় ইসলামিক স্টেট। ইসলামের যে অনুশাসন মানে সেই অনুশাসনকে 18 কোটি বাংলাদেশিদের উপর চাপিয়ে দেওয়া। তিনি দর্থহীন ভাষায় জানিয়েছেন যে বাঙালি কখনো তালিবানি শাসন মেনে নেবে না। আমি সালাম করি ফজলুল সাহেবকে যে অকপটে সত্যি কথাটা বাংলাদেশের মাটিতে বসে তিনি বলেছেন। দেখুন, বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের যোগাযোগ আছে, তারা আমাদের শত্রু নন। বাংলাদেশের পিউ রিসার্চ বলছে 57% মানুষ ভারতকে বন্ধু বলে মনে করেন। আমার ধারণা 57% মানুষ একেবারে ভারতপন্থী, আরো 15% মানুষ আছেন তারা ভারতের প্রতি বিদ্বেষ নেই, কিন্তু ভারত সম্পর্কে তাদের কিছু ক্ষোভ আছে, অভিমান আছে। আর বাকি 25 থেকে 30% মানুষ সেই বাংলাদেশের জন্মলগ্ন থেকে এখনো পর্যন্ত তারা ভারত বিরোধী, তারা মুক্তিযুদ্ধ বিরোধী, তারা বাংলাদেশের অস্তিত্ব, বাঙালি জাতীয়তাবাদ কিচ্ছু বিশ্বাস করেন না। তারা মনে করেন যে পাকিস্তান থেকে বাংলাদেশের জন্ম আসলে জিন্নার দ্বিজাতি তত্ত্বের মূলে কুঠারাঘাত। সেই শক্তি এখন সক্রিয় হয়েছে এবং সেই শক্তিকে উৎসাহ দিচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে থাকা তথাকথিত কিছু প্রগতিশীল, তাদের ব্যক্তিগত স্বার্থ এবং বাইরের অপশক্তি। এটা কালো শক্তি। ওই প্রবীণ ভদ্রলোক বলেছেন সময় হলো এবার আবার পথে নামার। আপনারা পথে নামুন। এখানে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি ওসব দেখার দরকার নেই। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. যে মতাদর্শে অনুপ্রাণিত হয়ে, যে আবেগকে পুঁজি করে আজ থেকে 53 বছর আগে আপনারা পাক সেনার সঙ্গে লড়াই করেছিলেন, মরণপণ লড়াই, তার স্বীকৃতি হয়েছিল বাংলাদেশ রাষ্ট্র গঠনের মধ্যে দিয়ে। সেই মুক্তিযুদ্ধের চেতনাকে যারা মুছে দিতে চায়, যারা বাংলাদেশ থেকে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার আদর্শকে চিরকালের জন্য বিলীন করতে চায়, যারা ধর্মীয় সংখ্যালঘুদের মানে সনাতনীদের বাংলাদেশের যত সমস্যার মূল কারণ বলে মনে করে এবং যাদেরকে এথনিক ক্লেনজিং করতে চায়, তারা মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি, তারা ভারতীয় উপমহাদেশের পক্ষে বিপজ্জনক শক্তি। আমার খুব ভালো লাগছে যে বাংলাদেশের মাটি থেকে
এই বৈষম্য বিরোধী ছাত্রদের দুর্বিনীত এই ছেলেদের বিরুদ্ধে আওয়াজ জোরালো হচ্ছে। বিএনপি আওয়ামী লীগের রাজনৈতিক দ্বৈরথ থাকবে, সমস্যা নেই, থাকবে না কেন? কিন্তু বিএনপিও তো মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে বহন করে। জিয়াউর রহমান তো কোর কমান্ডার ছিলেন, তিনি মুক্তিযোদ্ধা। বিএনপির দাবি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন। এটা নিয়ে চাপানুত্তর চলতে পারে, কিন্তু বিএনপি তো মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি নয়। সেই বিএনপির মধ্যে থেকে যখন এই মাহফুজ বলুন, এই ধরনের কিছু উচ্চিংড়িকে তাদের রাজনৈতিক পরিচয়, তাদের মনের ভিতর আসলে কি আছে সেটা যখন স্পষ্ট করে বাংলাদেশের মানুষকে জানাচ্ছেন তারা, তার মানে বুঝে নিতে হবে যে বাংলাদেশের সিংহভাগ মানুষ এই দুর্বিনীত অপশক্তির প্রোডাক্ট, এই ছাত্র নামধারী দুর্বৃত্তদের বিরুদ্ধে সংঘবদ্ধ হচ্ছে। আপনারা পথে নামুন। বাংলাদেশের স্বাধীনতাকে যদি টিকিয়ে রাখতে হয়, বাংলাদেশের যদি ধর্মনিরপেক্ষতাকে বাঁচিয়ে রাখতে হয়, বাংলাদেশকে যদি সব ধর্মের মানুষের সমান অধিকারকে নিশ্চিত করতে হয়, তাহলে এখন ক্ষুদ্র রাজনৈতিক বিভেদের মধ্যে আবদ্ধ থাকলে চলবে না। জোট বাঁধুন, তৈরি হন। এই অপশক্তি আস্ফালন করছে এই কারণে যে তাদের পিছনে র্যাডিক্যাল ইসলামের সমর্থন আছে এবং সেনাবাহিনীর একটা কট্টরপন্থী অংশের সমর্থন আছে। কিন্তু বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের দুচক্ষে দেখতে পারে না, কারণ তারা বাংলাদেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। যে স্বপ্ন তারা দেখিয়েছিল যাতে বাংলাদেশের মানুষ শেখ হাসিনার পতন চেয়ে রাস্তায় নেমেছিলেন, তারপর 6 মাস কেটে গেল, বাংলাদেশকে এখন তারা 30 বছর পিছিয়ে দিয়েছে। এবং শুধু ইউনূস ক্ষমতালোভী চিরকালীন বাটপার, শুধু নিজের স্বার্থ, নিজের প্রতিষ্ঠানের স্বার্থ, নিজের পরিবারের স্বার্থ এবং নিজের অনুচরদের স্বার্থ রক্ষাই হচ্ছে ওর একমাত্র কর্তব্য। বাংলাদেশের স্বার্থ চুলোয় যাক। ব্যক্তিগত প্রতিহিংসা নেওয়ার জন্য, প্রতিহিংসা পরায়ণ হওয়ার মনোভাব থেকে ইউনূস এই বৃহৎ চক্রান্তের শরিক ছিল। এগুলো আজকে পরিষ্কার। কিন্তু সব থেকে তাৎপর্যপূর্ণ, এটা আওয়ামী লীগের কোন নেতা বলছেন না, যিনি বলছেন তিনি বিএনপির প্রথম সারির নেতা। হি কমান্ডস রেসপেক্ট। সুপ্রিম কোর্টের একজন আইনজীবী 48 বছর ধরে তিনি ওকালতি করছেন। তিনি যখন রাগ ঢাক না রেখে সরাসরি বলে দেন এই যে মাহফুজরা হচ্ছে আইসিস মতাদর্শের অনুসারী, ইসলামিক স্টেট, ইসলামের যে অনুশাসনকে লাগু করতে চায়, এরা বাংলাদেশে সেটার প্রবর্তন করতে চায়, এরা অপশক্তি, এরা মানবতা বিরোধী শক্তি, এরা মেয়েদের সব রকম স্বাধীনতার বিরোধী শক্তি, মিথ্যেবাদী ভণ্ড প্রতারক, ধর্মের নামে এরা ব্যবসা করছে এবং বাংলাদেশের ধর্মভীরু মানুষকে ধর্মের নামে সুড়সুড়ি দিয়ে এরা নিজের আখের গোছাতে চাইছে এবং জঙ্গিবাদের হেজিমনি প্রতিষ্ঠা করতে চাইছে। গৃহযুদ্ধ আসন্ন। বাংলাদেশের মানুষ এবার পথে নামবে, হঠাৎ করে নামবে, কারণ দেওয়ালে পিঠ ঠেকে গেছে। 30 লক্ষ মানুষের আত্মবলিদানের মধ্যে দিয়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই স্বাধীনতাকে বাংলাদেশের মানুষ জঙ্গি জেহাদিদের হাতে সমর্পণ করবে না, এই প্রত্যয় আমার আছে। যারা ভয় পেয়েছিলেন, যারা নিজেদের সুরক্ষা, সন্তান সন্ততিদের সুরক্ষা
মিথ্যা মামলায় ফেঁসে যাওয়ার ভয় থেকে নিজেদের গুটিয়ে নিয়েছিলেন, তারাও কিন্তু এবার আস্তে আস্তে জড়তা কাটিয়ে নামছেন। নামতেই হবে। ধরুন আওয়ামী লীগ বিএনপির দ্বৈরথ চিরকালীন, জন্মলগ্ন থেকে। তবে যদিও এরশাদের সেনা শাসনের বিরুদ্ধে দুটো দল পাশাপাশি দাঁড়িয়ে প্রতিবাদ করেছিল। আরে চিয়াং কাইশেকের কুইমিংটনের সঙ্গে যদি চীনা কমিউনিস্ট পার্টি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি আগ্রাসনের বিরুদ্ধে লড়তে পারে, তাহলে বাংলাদেশকে তালিবান বা ইসলামিক স্টেটের অনুশাসন যারা বাংলাদেশে চালাতে চায়, সেই জঙ্গি জিহাদিদের বিরুদ্ধে ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ বলে তারা কেন এক জোটবদ্ধ হয়ে পথে নামবেন না? এটা সময়ের দাবি। আপনাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতা রক্ষা করার লড়াই, এটা আপনাদের দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই আপনাদের জিততে হবে। কোনোভাবেই বাংলাদেশ যেন জঙ্গি জেহাদি আইসিস জঙ্গিদের হাতে না চলে যায়, সেটা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষের। প্রবীণ আইনজীবী বলছেন যে আমরা কিন্তু ছেড়ে দেব না, আমরা ওই ছাত্রদের আর বিশ্বাস করি না। এরা দুর্বিনীত, এরা কুলগোত্রহীন, এরা জঙ্গিদের জারদ সন্তান, এরা মাতৃজঠরের লজ্জা। লজ্জা এদের দেখে লজ্জায় সরে দাঁড়ায়। অর্থাৎ সময় হয়েছে এবার আবার পথে নামার। এটা আপনাদের বাংলাদেশের মানুষের দ্বিতীয় মুক্তিযুদ্ধ। এই লড়াই আপনারা জিতবেন। জঙ্গিবাদ বাংলাদেশের মাটিতে পর্যুদস্ত হবে, এই প্রত্যয়, এই আশা 140 কোটি ভারতবাসীর আছে, থাকবেও। সত্যের জয় নিশ্চিত।